তোমাদের সবাইকে চিত্র আঁকার সিরিজটাতে স্বাগতম জানাচ্ছি। বেসিক্যালি এই সিরিজটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা প্রত্যেকটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ যেই চিত্রগুলো সেগুলো সম্পর্কে ধারণা পাও এবং কোন চিত্রগুলো আঁকতে হবে, কোন চিত্রগুলো উদ্দীপকের জন্য জানতে হবে সেটা যাতে ধারণা পাও। পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্টলি কম সময়ের মধ্যে কিভাবে চিত্রগুলো পরীক্ষার খাতায় আঁকবা সেটার যাতে একটা খুব ভালো আইডিয়া তোমরা এখান থেকে পেয়ে যাও। সো সবাইকে অধ্যায় 2 জীবকোষের টিস্যুর যে ইম্পর্টেন্ট চিত্রগুলো সেই চিত্রর ভিডিওটাতে স্বাগতম জানাচ্ছি। সো প্রথমেই দেখো, এখানে আমি যে জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিব যে এই অধ্যায় 2 জীবকোষের টিস্যুর কোন চিত্রগুলো তোমাকে কিভাবে পড়তে হবে এবং কোনগুলো পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট সেটাও তোমাকে একটু এখান থেকে দেখা দেওয়ার চেষ্টা করব। সো বেসিক্যালি আমাদের বায়োলজির জন্য 2 ধরনের চিত্র সম্পর্কে একটু জানতে হবে। প্রথম হচ্ছে একটা টাইপের চিত্র যে চিত্রগুলো পরীক্ষাতে তোমাকে আঁকতে হয়। মানে যে চিত্রগুলো অলওয়েজ তোমাকে নিজের হাতে পরীক্ষাতে আঁকতে হবে। সো পরীক্ষায় আঁকতে হবে এইরকম চিত্র হচ্ছে একটা টাইপ। আরেকটা টাইপের চিত্র হচ্ছে যেটা তোমাকে হয়তোবা আঁকতে হবে না, বাট সেটা উদ্দীপকে আসে, সেটা দেখে তোমাকে চিনতে হবে। তার মানে চিত্রটা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। সো ফার্স্টে হচ্ছে পরীক্ষায় আসার জন্য যে চিত্রগুলো তোমাকে আঁকতে হবে সেই টাইপটা একটু আমরা দেখে ফেলি। সো এখানে দেখো আমি একটু 5 স্টার, 4 স্টার, তারপর হচ্ছে 3 স্টার, মোটামুটি হচ্ছে এই 3টা ক্যাটাগরিতে ভাগ করছি। সো 5 স্টার ক্যাটাগরির যে চিত্রগুলো মানে হচ্ছে যেগুলো আমি গত 10 বছরের বোর্ড প্রশ্নে অ্যানালাইসিস করছি, যেগুলো অনেক বেশিবার আসছে, ধরো 8 বার, 10 বার বা কোনোটা প্রায় প্রতি বছরই আসে, এরকম যে চিত্রগুলো যেগুলো আঁকতে হবে সেটা বেসিক্যালি এখানে আমি তোমার লিস্ট করছি 5 স্টার চিত্রসমূহের মধ্যে। সো প্রথম যে চিত্রটা সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র, প্রায়ই আসতে দেখা যায়। সো মাইটোকন্ড্রিয়ার চিত্রটা ভালোভাবে শিখতেই হবে আমাদেরকে। এবং আমি যে কাজটা করছি যে ইম্পর্টেন্সগুলো বোঝায় দেওয়ার পরে কিন্তু আমাদের কি হবে, এই প্রত্যেকটা চিত্র আমি তোমাদেরকে এঁকে বা কিভাবে তোমরা এটা ভালোভাবে ইজিলি আঁকতে পারো কম সময়ের মধ্যে সেটা কিন্তু দেখাবো। সো আমাদের প্রথম মাইটোকন্ড্রিয়ার চিত্রটা খুব ভালোভাবে শিখতে হবে। তারপরে হচ্ছে নিউক্লিয়াস, এটা শিখতে হবে। প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট দুইভাবেই আসে। সো বেসিক্যালি যেটাই আসুক আমরা ওই ক্লোরোপ্লাস্টের চিত্রটাই আঁকবো। সো এটা কখনো প্লাস্টিডের চিত্র বলে আসে, কখনো ক্লোরোপ্লাস্টের চিত্র বলে আসে, এটাও আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। এবং ফাইনালি হচ্ছে নিউরনের চিত্রটা, এগুলো খুব ফ্রিকোয়েন্ট পরীক্ষাতে আসে বলে এগুলো 5 স্টারে আমি দিয়ে দিছি। আর 4 স্টার যে চিত্রগুলো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি, মানে 3টা পেশির চিত্র, এগুলো তোমরা আঁকা শিখবা বা আমিও তোমাদেরকে অ্যাকচুয়ালি এই ভিডিওতে এগুলো আঁকা শিখাবো। খুব ইজি, অল্প সময় এঁকে ফেলা যায়। বাট পরীক্ষায় যদি তুমি বায়োলজিতে ভালো নাম্বার পেতে চাও একটা টিপস ভাইয়া বেশি চিত্র আঁকতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার উদ্ভিদের সরল টিস্যুর মধ্যে কোলেনকাইমা এবং প্যারেনকাইমা, এই 2টা টিস্যু তোমাকে আঁকতে হয়। সো এই 2টা টিস্যু একটু ভালোভাবে শিখে ফেলতে হবে কিভাবে সহজে চিত্রগুলো আঁকা যায়, সেটার জন্য কিন্তু এই সিরিজটা। এবং একটু কম আসছে হয়তোবা, কিন্তু রিসেন্ট টাইমে আবার বেশি আসতেছে। মানে 10 বছর হিসেব করলে হয়তোবা কম, বাট রিসেন্ট টাইমে আমি 2টা চিত্র ভালোই আসতে দেখছি, সেটা হচ্ছে কোষ প্রাচীর এবং হচ্ছে সেন্ট্রোজোম। সো এই হচ্ছে বেসিক্যালি মোটামুটি আমাদের এই 5 স্টার, 4 স্টার, 3 স্টার চিত্রগুলো যেগুলো আমরা অ্যাকচুয়ালি এঁকে তোমাদেরকে এই ভিডিওটাতে শিখাবো। আচ্ছা, এরপরে আর কি আছে একটু দেখি চলো আমরা। এরপরে হচ্ছে আমাদের টাইপ 2 এর যে চিত্রগুলো হচ্ছে তোমার আঁকতে হবে না, কিন্তু তোমাকে পরীক্ষায় উদ্দীপকে আসে, চিত্রগুলো বুঝে অ্যান্সার করার জন্য অবশ্যই জানতে হবে। সেই চিত্রগুলো কোনগুলো চলো একটু দেখে ফেলি। প্রথম হচ্ছে জাইলেম, ফ্লোয়েম, যে 2টা পরিবহন টিস্যু আছে। সো এখান থেকে জাইলেমের মধ্যে আবার ট্রাকিড আর ভেসেল 2টা পার্ট আছে। এই 2টা পার্টেরই চিত্র সম্পর্কে কেমন কি, কোনটা কি অংশ ইন্ডিকেট করে সেগুলো জানতে হবে। বাট পরীক্ষাতে খুব একটা এগুলো আঁকার প্রয়োজন পড়ে না। ফ্লোয়েমের 2টা টাইপের চিত্র হয়, একটা প্রস্থচ্ছেদ, একটা লম্বচ্ছেদ। 2টা টাইপের চিত্রই তোমাকে জানতে হবে, যদি এগুলো আঁকার খুব একটা প্রয়োজন হয় না। এখানে যা লিস্ট করছি সবগুলো শুধু জানলেই হবে যে কোনটা কি, মানে সেটা লেবেলিং গুলো কিভাবে হয়, গঠনটা কেমন, দেখতে কেমন, যাতে তুমি উদ্দীপকটা দেখে চিনতে পারো যে এটা ট্রাকিড, এটা ভেসেল, হ্যাঁ এটা ফ্লোয়েম, এইগুলো একটু জানতে হবে তোমাকে। স্ক্লেরেনকাইমা, আমরা কোলেনকাইমা, প্যারেনকাইমাটা আঁকা শিখবো। আর স্ক্লেরেনকাইমাটা সম্পর্কে জানলেই হবে। মাঝে মাঝে আঁকাটাও আসতে দেখছি আমি, বাট খুব বেশি না। রক্তকণিকা সমূহ, লোহিত রক্তকণিকার গঠন কেমন, শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকার গঠন কেমন, সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। উদ্দীপকে এই জিনিসটা অনেক সময় আসতে আমি দেখছি। সো রক্তকণিকা সমূহের গঠনটাও উদ্দীপক চেনার জন্য জানতে হবে। আবরণী টিস্যুর মধ্যে তোমার সাধারণ, স্ট্র্যাটিফাইড, কলামনার, 3টা টাইপের আবরণী টিস্যু সম্পর্কে আমরা জানি। এই আবরণী টিস্যুগুলো সম্পর্কে তোমাকে একটু জানতে হবে, এগুলো উদ্দীপকে আসে। মাঝে মাঝে তোমার কলামনার গঠনটাও আমি দেখছি আসে, তখন যদি এঁকে দিতে পারো খুবই ভালো হয়। বাট কমই আসে, এগুলা উদ্দীপকই বেশি আসতে দেখছি। সো এগুলো মোটামুটি উদ্দীপকের জন্য জানলেই তোমার জন্য মোর দেন এনাফ। এই হচ্ছে মোটামুটি আমাদের টাইপ 2, যে চিত্রগুলো তোমাকে কি করতে হবে পরীক্ষায় উদ্দীপকের জন্য বেসিক্যালি জানতে হবে। জাইলেম, ফ্লোয়েম, স্প্লেনেনকাইমা, রক্তকণিকা সমূহ এবং আবরণী টিস্যু, এগুলো যদি তুমি মোটামুটি জানো তাইলে আশা করি তোমার জন্য খুব ইজিলি বায়োলজির অধ্যায় 2 জীবকোষের টিস্যুর প্রিপারেশন নেওয়া, বিশেষ করে চিত্রকেন্দ্রিক যে প্রশ্নগুলো আসে যেগুলোতে আঁকতে হয় বা চিত্র থেকে অ্যান্সারটা বুঝতে হয়,
সেটা তোমাকে খুব হেল্প করবে। সো নেক্সট যে পার্টটাতে আমরা চলে যাবো সেটা হচ্ছে আমরা যেই ইম্পর্টেন্ট চিত্র যেগুলো পরীক্ষাতে আঁকতে হবে সেগুলো কম সময়ের মধ্যে কিভাবে খুব দ্রুত তুমি সহজে এঁকে ফেলতে পারো সেটা দেখবো। সো চলো এক এক করে আমরা সেই চিত্রগুলো দেখে ফেলি। বায়োলজিতে আমি খুব কমন একটা প্রবলেম পাই, সেটা হচ্ছে যে ভাইয়া বায়োলজিতে প্রশ্নের অ্যান্সার করি কিন্তু মার্কসটা আসলে আশানুরূপ হয় না। আহ, আমি সবসময় বায়োলজিতে একটা জিনিস সাজেস্ট করি, সেটা হচ্ছে তুমি বায়োলজিতে যেই প্রশ্নটা অ্যান্সার করো চেষ্টা করবো ওই প্রশ্ন রিলেটেড একটা চিত্র দিয়ে দেওয়ার জন্য, এবং যতটা ইজিলি জিনিসটা দেওয়া যায় আসলে, এবং চিত্রওয়ালা প্রশ্ন যদি তুমি অ্যান্সার করো নাম্বারটা সাধারণত একটু বেশি পাওয়া যায়। এবং বিশেষ করে গঠন, কোনো কিছু গঠন জানতে চাইছি এরকম একটা প্রশ্ন অবশ্যই তোমার চিত্র দেওয়াটা বলা যায় কিছুটা আবশ্যক। সো তারপরে প্রশ্নটা আসে যে ভাইয়া চিত্র আঁকতে গেলে সময়টা অনেক বেশি চলে যায়, যার কারণে অন্য প্রশ্নগুলো দেখা যায় ঠিকমতো অ্যান্সার করতে পারি না। এর সমাধানটা খুবই সহজ, যতটা সিম্পলিস্টিক ওয়েতে চিত্রটা আঁকা যায়, জাস্ট কি কি অংশ আছে সেটা বোঝা গেলেই হলো, এবং লেভেলিংটা ঠিকঠাক করা থাকলেই হবে, একদম পারফেক্ট একটা চিত্র। তুমি একদম আর্টিস্টিক ভ্যালু থাকতে হবে, অনেক সুন্দর হইতে হবে নেসেসারি না, জাস্ট বোঝা যাচ্ছে লেভেলিং করা আছে, একদম 100-100। তো চলো আমরা অধ্যায় 2 জীবকোষের টিস্যুর খুব ইম্পর্টেন্ট একটা চিত্র মাইটোকন্ড্রিয়া, গঠনটা প্রায় পরীক্ষাতে আসে এবং আসলে অবশ্যই যে চিত্রটা আঁকতে হয় সেটা আমরা একটু ঝটপট এঁকে ফেলি। আগামী 3 থেকে 4 মিনিটের মধ্যে আমরা পুরো চিত্রটা এঁকে এটা লেভেলিংটাও করে ফেলবো। দেখো কিভাবে আঁকা যায়, আশা করি টেকনিকটা তুমি ধরে ফেলতে পারলে পরীক্ষা তোমার জন্য চিত্র আঁকা অনেক ইজি হয়ে যাবে। তো প্রথমে মাইটোকন্ড্রিয়ার যে বহিস্থ অংশটা সেটা একটু আমরা এঁকে ফেলবো, এবং অবশ্যই বহিস্থ অংশটা কেমন জানি হয়, একটু ডিম্বাকৃতির অংশটা হয়। সো আমি একটু ডিম্বাকৃতির একটা অংশ এঁকে ফেলি, ঠিক আছে। সো প্রথমে আমরা একটু মাইটোকন্ড্রিয়া বহিস্থ যে আবরণীটা সেটা এঁকে ফেললাম, একদম একটা ডিমই এঁকে ফেললাম বলা যায়। সো এটা কেমন কি হলো, খুব একটা মানে সবসময় খুব পারফেক্টলি আঁকার চেষ্টা করার দরকার নাই, মোটামুটি দেখতে বোঝা গেলেই হইলো। বহিস্থ ঝিল্লিটা এঁকে ফেললাম, এবার এটার অন্তঃস্থ ঝিল্লিটা আঁকার জন্য প্রথমে ভিতরে একটু ত্রিকোণাকৃতির একটা অংশ এঁকে নিই, তারপর এখান থেকে আস্তে আস্তে ভেতরের যে অন্তঃস্থ ঝিল্লিটা কিন্তু একটু আমরা জানি আঁকা বাঁকা থাকে, তাই না? সো আমরা একটু আঁকা বাঁকা অংশটাই এঁকে ফেলি। ওকে, সো এটা একটু ফিল আপ করে ফেলি আমরা। আমি তো অবশ্যই মার্কার দিয়ে আঁকতেছি, তোমাদেরকে বোঝানোর জন্য আঁকতেছি, অনেক একটু বড় হচ্ছে বা সময় হয়তো বা একটু বেশি লাগতেছে, বাট তোমাদের জন্য তো জিনিসটা আরো ইজি। তারপরে কি করতে হবে, অন্তঃস্থ ঝিল্লির গায়ে কতগুলো বৃন্তযুক্ত অংশ থাকে যেগুলোকে আমরা বলি অক্সিজোম। সো আমরা একটু অক্সিজোম গুলা এঁকে ফেলি। এই অক্সিজোম গুলার কাজ হচ্ছে অক্সিজোম গুলাতে মাইটোকন্ড্রিয়াতে যত বিক্রিয়া হয় সব বিক্রিয়ার উৎসেচক বা এনজাইম গুলা সাজানো থাকে। সো উৎসেচক গুলা জাস্ট ঝটপট আমরা একটু অন্তঃস্থ ঝিল্লির গায়ে এঁকে ফেলবো। এত বেশি ঘন করে দিতে হবে নেসেসারি না, তুমি চাইলে আরো হালকা করেও দিতে পারো, মানে আরো কম কম দিতে পারো, জাস্ট অংশগুলো আছে এটা বোঝা গেলেই হবে। সো বৃন্তের মাথায় একটা গোল, মানে একটা লম্বা টান দিলাম, ভিতরে একটা উপরে গোল একটা অংশ এঁকে দিলাম, আমার অক্সিজম টান। হ্যাঁ, অলমোস্ট ডান। আমি আরো পরীক্ষাতে হালকা করে দিব, সময়ের উপর ডিপেন্ড করে, কোনো সমস্যা নাই, হয়ে গেছে আমার অক্সিজম। এইবার আমার কাজটা হচ্ছে আমি অক্সিজমের পরে অন্তঃস্থ ঝিল্লির ভিতরের দিকে কি থাকে, ম্যাট্রিক্স থাকে, এই ম্যাট্রিক্সটা একটু এঁকে ফেলি। সো ম্যাট্রিক্সটা একটু আমরা বিন্দু বিন্দু দিয়ে দেখাই দেবো যে এখানে এইরকম বিন্দু বিন্দু দিয়ে ম্যাট্রিক্সটা বুঝাবো আমরা। এই হচ্ছে আমার ম্যাট্রিক্সটা। ওকে, সো ম্যাট্রিক্সটাও দিয়ে দিলাম, মাঝখানের ফাঁকা জায়গাগুলোতে জাস্ট বিন্দু বিন্দু দিয়ে বুঝাই দিলাম যে এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স। এবার দেখো তো মাইটোকন্ড্রিয়াতে আর কিছু বাকি আছে আমার? আর কিছুই কিন্তু বাকি নাই। এবার আমার কাজ কি, এবার আমার কাজটা হচ্ছে আমি জাস্ট লেবেলিংটা করে ফেলবো। কিভাবে লেবেলিং করব দেখো, প্রথমে আমি বাহির যে অংশটা সেটা হচ্ছে আমার বহিস্থ ঝিল্লি, বহিস্থ ঝিল্লি। তারপরের যে অংশটা সেটা হচ্ছে আমার অন্তঃস্থ ঝিল্লি, যেটা অ্যাকচুয়ালি এই আঁকা বাঁকা অংশের মতো থাকবে। সো এটা হচ্ছে অন্তঃস্থ ঝিল্লি, এবং এই আঁকা বাঁকা অংশগুলোর আবার একটা নাম আছে, এই নামটাও একটু আমরা দিয়ে দিব, সেটা হচ্ছে ক্রিস্টি। কি? ক্রিস্টি। আচ্ছা, তারপরে এই যে গোল বৃন্তযুক্ত অংশটা, এগুলা কি? এগুলো হচ্ছে আমার অক্সিজোম, যেটা মূলত কি
যেটা মূলত এটা অনেক সময় দন্তস্ব দিয়ে লেখে, অনেক সময় বর্গজ দিয়ে লেখে, যেটা দিয়ে লেখো সমস্যা নেই, মানে অক্সিজম এইভাবেও লেখে, এভাবেও লেখে, একভাবে লিখলেই হইল। ওকে, তারপরে হচ্ছে ভিতরের যে অংশটা, এই যে বিন্দু বিন্দু দিলাম, ম্যাট্রিক্স, মাতৃকা, যেটা সবকিছু ধারণ করে, মাইটোকন্ড্রিয়া। এই কিন্তু আমার মাইটোকন্ড্রিয়ার গঠন, আর তেমন কিছুই না। সো এই জিনিসটা দেখো কত ইজিলি তুমি এঁকে ফেললা। আমি তো অনেক বড় করে আঁকলাম, আমার আরেকটু সময় বেশি লাগলো। তুমি যদি আরেকটু বাসায় প্র্যাকটিস করো, তুমি আরো কম সময়ের মধ্যে জিনিসটা এঁকে ফেলতে পারবা। তারপরে আমরা কি করব, নিচে দিয়ে একটু সুন্দর করে লিখবো। কি লিখবো, যে চিত্র মাইটোকন্ড্রিয়ার গঠন, মাইটোকন্ড্রিয়ার গঠন, শেষ। দেখো আমি এত তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আঁকার পরেও আমার সময় লাগছে মাত্র সব মিলে হয়তো বা 3 থেকে 4 মিনিট। তুমি যদি আরেকটু বাসায় প্র্যাকটিস করে জিনিসটা এঁকে ফেলতে পারো, তোমার কিন্তু আমার বোধ হয় আরো কম সময় তুমি আঁকতে পারবা। স্কুলের প্রিটেস্ট টেস্ট বা তোমার ফাইনাল পরীক্ষা, অথবা হচ্ছে আমি যদি বলি এসএসসি পরীক্ষাতে একটা চিত্র খুব বেশি আসে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের চিত্রটা। নিউক্লিয়াসের চিত্রটা তুলনামূলকভাবে আমার কাছে আঁকাটা বেশ সহজই মনে হয়। যদি তোমার কাছে একটু মোটামুটি পেন্সিল কম্পাস থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে এটা আঁকা তেমন কোনো ব্যাপারই না। সো নিউক্লিয়াসের চিত্রটা যেহেতু পরীক্ষায় খুব বেশি আছে, আমরা একটু ঝটপট এই চিত্রটা দেখে ফেলি। সো প্রথমে খেয়াল করে দেখো যে আমি এখানে হচ্ছে 2টা বৃত্ত এঁকে নিছি। যদিও এই 2টা বৃত্ত আমি ফুল ফিল আপ করবো না, কিভাবে ফিল আপ করবো সেটা আমি দেখাচ্ছি। সো পরীক্ষার আগে তোমার কাজটা হচ্ছে, আমি জাস্ট একটু দেখাই দিই, এরকম একটা পেন্সিল কম্পাস নিয়ে, পেন্সিল কম্পাসটা দিয়ে এই হচ্ছে তোমার 2টা বৃত্ত, একটা একটু ছোট বৃত্ত, তারপর আরেকটা হচ্ছে একটু বড় বৃত্ত, এইভাবে 2টা বৃত্ত এঁকে ফেলবা। আর এইখানে হচ্ছে ছোট করে আরেকটা বৃত্ত এঁকে ফেলবা। সবগুলার কাজ কি আমি জাস্ট দেখাই দিয়েছি। সো প্রথমেই দেখো, নিউক্লিয়াসের আসলে একটা আবরণী থাকে, যেটাকে আমরা বলি নিউক্লিয়ার ঝিল্লি। এই নিউক্লিয়ার ঝিল্লিটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট হয়। সো যেহেতু 2 স্তর বিশিষ্ট হয়, এজন্য আমরা এটাকে 2টা স্তরে আঁকবো। সো আমরা প্রথমে হচ্ছে ভিতরের স্তরটা একটু আঁকি। আচ্ছা, এই আঁকার সময় একটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো, এটা কিন্তু কন্টিনিউয়াস হয় না, মাঝখানে মাঝখানে কিন্তু গ্যাপ থাকে। তো সেই গ্যাপটাও আমরা একটু সুন্দর করে দেখার চেষ্টা করব। আমি জাস্ট দেখাই দিব, মানে এরকম পুরো বৃত্ত কিন্তু কমপ্লিট বৃত্ত হয় না, এটা মাঝখানে একটু গ্যাপ থাকে। সেই গ্যাপটা হচ্ছে এই যে দেখো, এখানে আমি এখানে একটু গ্যাপ দিয়ে দিচ্ছি। তারপর আবার হচ্ছে আমি বাকি বৃত্তটুকু ফিল আপ করবো, এবং এখানে আবার আরেকটা গ্যাপ থাকবে। সো মার্কার দিয়ে যেহেতু আঁকবো, এই জন্য আমি আগে থেকে একটু পেন্সিল দিয়ে জিনিসটাকে কম্পাস দিয়ে এঁকে নিছি, যাতে করে আমার জন্য একটু আঁকতে সুবিধা হয়। দেখো মাঝখানে মাঝখানে কিন্তু আমি গ্যাপ রাখতেছি, গ্যাপটা কিন্তু নিউক্লিয়ার রন্ধ্র। হ্যাঁ, রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র, যেখান দিয়ে বিভিন্ন বস্তুর চলাচল হয়। নিউক্লিয়াসের সাথে সাইটোপ্লাজমের বিভিন্ন বস্তুর চলাচলটা এই ছিদ্রগুলো দিয়ে হয়, এটাকে বলে নিউক্লিয়ার রন্ধ্র। সো দেখলা, এরকম 2 স্তর বিশিষ্ট ঝিল্লি, আর মাঝখান দিয়ে ফাঁকা জায়গা, যেগুলোকে আমরা বলতেছি হচ্ছে কি, যেগুলোকে আমরা বলতেছি নিউক্লিয়ার রন্ধ্র। এবার আরেকটা জিনিস খেয়াল করো, এইবার আমি হচ্ছে এখান থেকে গোল আরেকটা জিনিস এঁকে রাখছি। এই যে দেখো, গোল আরেকটা জিনিস, এটা আমি একটু ফিল আপ করে দিব। কেন ফিল আপ করে দিব, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসটা কিন্তু এরকম পুরা কেন্দ্রীভূত একটা গোলাকার, একদম সলিড একটা অংশ হয়। সলিড মিন্স হচ্ছে এখানে একদম পুরো ভরাট করা একটা অংশ, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। তাহলে মোটামুটি আমি নিউক্লিয়ার 2টা আবরণ ঝিল্লি এঁকে ফেললাম, মাঝখানে নিউক্লিওলাস এঁকে ফেললাম, আর ছোট 2 একটা জিনিস জাস্ট বাকি আছে, সেটা আমি একটু ঝটপট এঁকে ফেলবো। একটা হচ্ছে, আমাদের এখানে কতগুলো ক্রোমাটিন জালিকা থাকে, সো জালের মতো কতগুলো অংশ থাকে, সেটা আমি একটু এঁকে ফেলি এখান থেকে। ওকে, ওকে, এটা বাইরে চলে গেছে, এটা বাইরে যাবে না, এটা এইখান পর্যন্ত থাকবে। সো এইভাবে জাস্ট জালিকার মতো কিছু অংশ আমরা এঁকে দিব। সো এই হয়ে গেল আমার ক্রোমাটিন জালিকা। এবার নিউক্লিয়াসের মাতৃকার একটা অংশ থাকে, হ্যাঁ, মানে যেটার উপরে পুরা জিনিসটা হচ্ছে, আমরা বলি মাতৃকা মানে সবকিছুকে ধরে রাখা। আমরা সবসময় এটা একটু ডট ডট দিয়ে দেখা দিব, সেটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওপ্লাজম। পুরা জায়গাটা জুড়ে নিউক্লিওপ্লাজম দিয়ে দিলাম। দেখো আমার নিউক্লিয়াস আঁকা কিন্তু শেষ। মোস্ট ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটা হচ্ছে আমাকে অবশ্যই এটা লেভেলিং করতে হবে।
সো লেভেলিং করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এই জায়গাটা দিয়ে শুরু করি। এইটার নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র মানে ছিদ্র। তারপরে এটা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার ঝিল্লি। এর মধ্যে আমি যদি চাই এটাকে আবার দেখাইতে পারি, এটা বহিঃস্তর আর এটা অন্তঃস্তর। ওকে, তারপরে এই অংশটা আমি দেখাবো, সেটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। তারপরে এই যে জালিকার মতো অংশটা ক্রোমাটিন জালিকা, যেটা থেকে পরবর্তীতে আমরা আসলে ক্রোমোজোম, মানে এটাকে আরেকটু জুম করলে আর একটু খাটো মোটা হইলে পরে আমরা এটাকে ক্রোমোজোম হিসেবে পাই। আর এই লাল বিন্দু বিন্দু অংশগুলো এগুলো হচ্ছে আমার নিউক্লিওপ্লাজম। এই হচ্ছে আমার টোটাল নিউক্লিয়াসের গঠন। সো আমি নিচে দিয়ে লিখে দিব পরীক্ষার খাতায় সুন্দর করে, চিত্র নিউক্লিয়াসের গঠন। হয়ে গেল আমার নিউক্লিয়াসের গঠনের চিত্রটা, যেটা পরীক্ষাতে খুব বেশি আসে। তুমি যদি এটা শিখে ফেলতে পারো জাস্ট 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট সর্বোচ্চ, তুমি কিন্তু খুব সুন্দর করে নাম্বারের একটা প্রশ্ন অ্যান্সার করে ফেলতে পারবা। তো ঝটপট বাসায় প্র্যাকটিস করে ফেলো, আশা করি খুব সহজে তুমি জিনিসটা শিখে ফেলতে পারবা। চলো এরপরে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিডের যে গঠনটা আছে সেটা একটু দেখে ফেলি। পরীক্ষাতে মাঝে মধ্যে তোমার প্লাস্টিডের গঠন বা ক্লোরোপ্লাস্টের গঠন দুইভাবেই প্রশ্নটা আসে। সো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চিত্রটা আঁকতে হবে। সো গঠনের জন্য অনেক সময় উদ্দীপকে তোমার চিত্রটা কিছুটা আউটলাইন দিয়ে দেওয়া হয় লেভেলিং ছাড়া, আবার অনেক সময় বিভিন্ন তথ্য দেয়, যেমন বলা হয় যে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য যেই অংশটা কাজ করে তার গঠন আঁকো। সেরকম যে কোনো প্রশ্ন আঁকতে আমাদের অবশ্যই এখন যে গঠনটা দেখাচ্ছি সেটা আঁকতে হবে। সো এটাও ঠিক আগের মতোই, মাইটোকন্ড্রিয়ার মতোই বাইরের দিকে দুইটা স্তর থাকবে, বহিস্থ স্তর এবং অন্তঃস্থ স্তর। জাস্ট পার্থক্যটা হচ্ছে যে তোমার মাইটোকন্ড্রিয়াতে যেরকম ভিতরের অংশটা আঁকাবাঁকা ছিল, এখানে ভিতরের অংশটা আঁকাবাঁকা হবে না। এবং আগে আমরা ডিমের মতো অংশটা আসলে একটু সোজা করে আঁকছিলাম, এবার কাছাকাছি বহিস্থ গঠনটা, বাট এবার হচ্ছে আগের থেকে একটু অন্য ডিরেকশনে আমরা আঁকতেছি, রাইট? সো আমরা এইভাবে জাস্ট বহিস্থ গঠনটা, বহিস্থ স্তরটা এঁকে ফেললাম। তারপরে এবার আমরা অন্তঃস্থ স্তরটা এঁকে ফেলতে পারি। সো মার্কার দিয়ে আঁকাটা একটু টাফ, পেন্সিল দিয়ে আঁকলে সুবিধাটা হচ্ছে একটু মুছে ফেলা যায়। মার্কার দিয়ে আসলে মুছে ফেলার কোনো সুযোগ যেহেতু নাই, এজন্য আমাকে খুবই সাবধানে আঁকতে হয়। সো এই হচ্ছে আমার অন্তঃস্থ স্তরটাও আমি এঁকে ফেললাম। এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে আমি ভিতরের যে বিভিন্ন অংশগুলো আছে, ভিতরের বিভিন্ন অংশগুলো আঁকবো। সো ভিতরের অংশগুলা কি কি আমি একটু জাস্ট দেখাই। প্রথমে হচ্ছে আমরা এখান থেকে থাইলাকয়েডগুলো একটা একটা করে এঁকে ফেলবো। থাইলাকয়েডগুলার সাথে হচ্ছে পরবর্তীতে আমরা যুক্ত করব এগুলোকে। ওকে, সো এখানেও আরো থাইলাকয়েড এবং একসাথে এগুলোকে গ্রানাম বলে, গ্রানা বা গ্রানাম যেটাই বলি না কেন, আমরা একটু সেটা এঁকে ফেলি। জাস্ট একটা পয়সা একটার উপরে একটা রাখলে যেমন লাগে দেখতে, ঠিক তেমনই। দেখো জিনিসটা কত সহজ, যে আমি জাস্ট এঁকে ফেললাম একটার সঙ্গে একটা। তারপরে এবার একটার সাথে আরেকটাকে আমরা কানেক্ট করব। ঠিক আছে, একটার সাথে আরেকটাকে আমরা কানেক্ট করে দিব। সো আমি জাস্ট দেখাই, স্ট্রোমা ল্যামেলি যেটাকে আমরা বলি বা স্ট্রোমা ল্যামেলামও বলি, আমরা এইটার সাথে এইটাকে কানেক্ট করেছি। ওকে,
সো এইভাবে আমরা জাস্ট কানেকশনটা শেষ করে ফেললে আমাদের মোটামুটি এখান থেকে একটা পার্ট কিন্তু আঁকা হয়ে গেল। এর পরের পার্টটা আমরা কিভাবে আঁকতে পারি, বা এখান থেকে চাইলে আমরা মাঝখান দিয়ে আরেকটু এই পাইলটাকে বড় করে দিতে পারি। ওকে, এরপরে হচ্ছে আমরা মূলত এটা ম্যাট্রিক্সটা আঁকার চেষ্টা করব। ম্যাট্রিক্সটা কি? আগের মতোই জাস্ট একটা বিন্দু 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 দিয়ে আমরা ম্যাট্রিক্সটা এঁকে ফেলবো। লেখো, আমাদের ম্যাট্রিক্সটাও কিন্তু আঁকা হয়ে গেল। এরপরে আমরা কি করব? এরপরে আমাদের কাজটা খুবই সহজ, আমরা লেবেলিংটা জাস্ট করে ফেলি, এবং লেবেলিং করলে আমাদের মোটামুটি কাজ শেষ। সো প্রথমে এটা বহিস্থ স্তর, বহিস্থ স্তর, ভিতরেরটা অন্তঃস্থ স্তর, তারপরে হচ্ছে তোমার এইখানের যেই ছোট্ট ক্ষুদ্র অংশটা সেইটাকে আমরা বলি থাইলাকয়েড, সেটাকে আমরা বলি থাইলাকয়েড। এই যে কানেক্টিং যে নালীর মতো অংশটা সেটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলা বা ল্যামেলামও বলা হয়, ল্যামেলা। এবং এই পুরো অংশটাকে অ্যাকচুয়ালি গ্রানা বা গ্রানাম বলা হয়। এবং এটা তো হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটার নামটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রোমা। এই হচ্ছে আমার টোটাল ক্লোরোপ্লাস্টের গঠন। সো আমি নিচ দিয়ে এখন লিখে দিব চিত্র, কিসের চিত্র আঁকলাম? ক্লোরোপ্লাস্টের গঠন। শেষ। সো এইভাবে যদি আমি আঁকতে পারি খুব সহজে, কিন্তু আমি চিত্রর যে গঠনগুলো দেখো জাস্ট 3 থেকে 4 মিনিট লাগছে, এবং মার্কার দিয়ে একটু তোমাদেরকে বুঝায় বুঝায় আঁকতে হয়তো আরেকটু সময় বেশি লাগছে। তুমি আরেকটু প্র্যাকটিস করলে দেখবা আরো কম সময়ের মধ্যে কিন্তু এটা এঁকে ফেলতে পারতেছো। সো এইভাবে তুমি অবশ্যই যদি কোনো কিছুর গঠন আসে চিত্রটা মাস্ট দেওয়ার চেষ্টা করবা। আমাদের মস্তিষ্কের গঠনগত এবং কার্যিক যে এককটা সেটা হচ্ছে নিউরন, এবং নিউরনের আসলে চিত্রটা বা নিউরনের গঠনটা পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা তোমার চিত্র, যেটা তোমাকে পরীক্ষার খাতায় আঁকতে হওয়ার সম্ভাবনাটা থাকে, কারণ পরীক্ষাতে খুব ফ্রিকুয়েন্টলি এই প্রশ্নটা আসে। সো চলো আমরা একটু ঝটপট নিউরনের চিত্রটা দেখে ফেলি। নিউরনের চিত্রটা খুব বেশি জটিল কিছু না, কয়েকটা জিনিস মাথায় রাখলে আমার কাছে মনে হয় তুমি খুব সহজে নিউরনের চিত্রটা এঁকে ফেলতে পারবা। সো প্রথমে একটা স্টার, মানে নিউরনের তো দুইটা অংশ আছে, একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে তার বর্ধিত অংশটা। সো কোষ দেহের যে অংশটা সেটা একটা স্টারের মতো হয়। সো আমরা প্রথমে একটা স্টারের মতো একটা অংশ এঁকে ফেলার ট্রাই করি। সো প্রথমে আমরা একটু এখানে একটা স্টারের মতো অংশ এঁকে ফেলার ট্রাই করব। দুইটা অংশ একটু মিলে যাবে, তারপরে বাকি জিনিসটা আমরা স্টারের মতো করে আঁকার ট্রাই করব। এই হচ্ছে মোটামুটি নিউরনের কোষ দেহটা। তারপরে হচ্ছে এখান থেকে একটা বর্ধিত অংশ আসবে, যেটা আমরা নিচ পর্যন্ত টেনে নিয়ে যাব। এই হচ্ছে মোটামুটি একদম বেসিক একটা স্ট্রাকচার নিউরনের। হ্যাঁ, সো তারপরে আমরা একটু বাকি যে অংশগুলো আছে সেগুলো অল্প অল্প করে এঁকে ফেলি। সো প্রথম কথা হচ্ছে আমরা যে স্টারের মতো অংশটা আঁকলাম সেগুলোর আমরা এই অংশগুলো একটু মিলায় দিই আগে, তারপর এখান থেকে কিছু প্রলম্বিত অংশ আসবে। এইভাবে আমরা জিনিসগুলোকে জাস্ট প্রলম্বিত অংশ মতো টেনে বৃদ্ধি করে দিব। শাখা প্রশাখা যেমন হয় সেই রকম। জিনিসটা অনেকটা গাছের শাখা প্রশাখার মতো, বাট ছোট ছোট করে আমরা জিনিসটাকে জাস্ট একটু বর্ধিত করে দিচ্ছি। এই হয়ে গেল আমার মোটামুটি কোষ দেহ। এবং কোষ দেহের মাঝখানে আবার ছোট গোল একটা অংশ থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়াস। আমি এখানে একটা নিউক্লিয়াস এঁকে দিচ্ছি। এই হচ্ছে আমার নিউক্লিয়াস আঁকা হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে ডেনড্রাইট আঁকলাম, কোষ দেহটা আঁকলাম, নিউক্লিয়াস আঁকলাম। এবার এই যে বর্ধিত অংশটা, যেটাকে আমরা মূলত বলে থাকি হচ্ছে কি অ্যাক্সন,
সেই একজনটা একটু এঁকে ফেলবো এবং একজনের প্রান্তে আসলে আবার এই ডেনড্রাইটের মধ্যে কিছু প্রলম্বিত অংশ এখানে থাকবে। কিছুটা আমরা গাছের যে মূল শিকড়গুলো আঁকি কিছুটা ঐরকম। অবশ্যই এটা গাছের শিকড় বা মূল না। বাট এইটা হচ্ছে মোটামুটি আমার একজনের প্রান্ত। এবার খেয়াল করে দেখবা যে একজনের যে প্রান্তের আগের যে অংশটা এখানে কতগুলা আবার তোমার এই বিদ্যুতের তারের উপরে যেরকম একটা রাবারের কোটিং থাকে না? যেটাকে আমরা ইনসুলেশন বলি, ঠিক সেইরকম একটা ইনসুলেশন থাকে। যাতে করে আমাদের যখন বিভিন্ন সংকেত নিউরনের মধ্য দিয়ে পাস হয় সেটাতে যাতে কোনো ধরনের লস না হয়। এই হচ্ছে মোটামুটি আমার নিউরনের কোষদেহ থেকে শুরু করে একজনের প্রান্ত এবং হচ্ছে এটার উপরের বিভিন্ন রকমের যেই বললাম ইনসুলেশন যেটাকে আমরা বলি হচ্ছে আহ, মোটামুটি মায়োলিনের তৈরি একটা ইনসুলেশন থাকে এবং মাঝখানে আবার দেখবা গ্যাপ থাকে যেটাকে আমরা বলি হচ্ছে র্যানভিয়ারের পর্ব। তো চলো আমরা একটু ঝটপট এই জিনিসটা কিভাবে একটু লেভেলিং করে ফেলি তাইলে আমাদের জিনিসটা বুঝতে আর একটু সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে প্রলম্বিত অংশগুলা যেটা হচ্ছে কোষদেহের সাথে থাকে এটাকে বলা হচ্ছে ডেনড্রাইট। এই পুরো বড় যে স্টারের মতো অংশটা সেটা হচ্ছে কোষদেহ এবং এই গোল অংশটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এই পুরো অংশটাই হচ্ছে অ্যাকচুয়ালি পুরো অংশটাকে আমরা বলি হচ্ছে একজন এবং এই পার্টটাকে আমরা বলি হচ্ছে একজনের প্রান্ত। এবং এই যে মাঝখানের যে জায়গাগুলো এগুলোকে আমরা বলি হচ্ছে রেনভিয়ারের পর্ব। এই হচ্ছে মোটামুটি টোটাল আমার একটা নিউরনের গঠন, যেখানে মোটামুটি এইটুকু কাটতে পারলেই তোমার পরীক্ষার জন্য মোর দেন এনাফ। সো আমরা এখান থেকে কি করলাম, একটা নিউরনের গঠন একদম শুরু থেকে শেষ পর্যন্ত এঁকে ফেললাম, যেটা খুবই সহজ। একটা স্টারের পরে একটা প্রলম্বিত অংশ, তারপরে হচ্ছে এখানে একটু একজনের প্রান্তের কাছে শিকড় যেরকম থাকে সেরকম একটা অংশ, আর এইখানে মাঝখানে রেনভিয়ারের পল। এই মোটামুটি হচ্ছে তোমার 5 থেকে 6টা অংশ যদি তুমি আঁকতে পারো তাইলে কিন্তু পরীক্ষায় নিউরনের যে গঠনটা সেটা কিন্তু আঁকা হয়ে যাবে। সো চেষ্টা করবে বাসায়, আশা করি খুব সহজে তুমি এটা 3 থেকে 4 মিনিটের মধ্যে এঁকে ফেলতে পারবে। পরীক্ষায় আসা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে পেশি। পেশি থেকে অলমোস্ট চ্যাপ্টার দিয়ে অনেক কোয়েশ্চেন আসে আসলে। সো 3টা পেশি আমরা জানি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। আমরা পাশাপাশি এই 3টাকে দেখব, 3টার গঠনটা সম্পর্কে বোঝার চেষ্টা করব এবং আ তুমি যদি এই 3টার গঠন, এর যে চিত্রটা সেটা যদি পাশাপাশি দেখে জাস্ট বুঝতে পারো, তুমি কখনোই 3টা জিনিস আলাদা করে পড়তে বা মুখস্থ করতে হবে না। সো এটা পরীক্ষাতে আসলে অবশ্যই গঠন আসলে আঁকার চেষ্টা করবা। সো আমি একটু ঝটপট তোমাকে দেখাই দিই তুমি কিভাবে আঁকবা এবং পার্থক্যগুলা কিভাবে করবা, যে 3টা পেশির মধ্যকার যে পার্থক্য সেটা। সো প্রথম যেটা সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশির জন্য তোমার এখান থেকে আকৃতিগুলো হয় মূলত নলাকার এবং ঐচ্ছিক পেশির আকৃতি আর হৃৎপেশির আকৃতি কিন্তু অলমোস্ট সেম হয়। সো ঐচ্ছিক পেশির যে আকৃতিটা সেটা হচ্ছে দেখো একটু নলাকার একটা আকৃতি হবে। আমরা নল আঁকি না, ঠিক যেমন নল, দেখুন নল আকার একটা আকৃতি এবং এরকম যদি আমি আঁকি আরো, এই হচ্ছে আমাদের নলাকার আকৃতিগুলা। আমি 3টা নলের মতো গঠন এঁকে ফেললাম। তারপর আমি কি করব, তারপর আমি এটার জন্য মাঝখানে যে মায়োফাইব্রিল যে তন্তুগুলা, হ্যাঁ আমি একটু জাস্ট হালকা করে চিকন লাইন দিয়ে টেনে দেখা দিব, যেটাকে আমরা বলি সংকোচন। মানে পেশি যে সংকোচন প্রসারণ হইতে পারে যে প্রোটিন তন্তুটার জন্য সেটাকেই বলা হচ্ছে মায়োফাইব্রিল তন্তু। তো সেটা আমি জাস্ট এখান থেকে একটু দেখা দিই, এঁকে ফেললাম। এবার আমি মাঝখানে নিউক্লিয়াস দেখা। সো নিউক্লিয়াস যদি আমি দেখাই, এই যে এখান থেকে আমি একটা নিউক্লিয়াস দেখাই, এখান থেকে দেখাই, এখান থেকে দেখাই, এখানে দেখাই নিউক্লিয়াস, এখানে দেখাই নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস। আর আমরা যে মায়োফাইব্রিল তন্তুগুলো আঁকি সেগুলো হচ্ছে সবসময়
সংকোচন প্রসারণে আমাদেরকে সহায়তা করে। সো আমি জাস্ট চিকন এখান থেকে মায়োফাইব্রিল তন্তুর অংশ থেকে এই হচ্ছে আমার ৩টা অংশ চলে গেল। এইবার আমি যদি হচ্ছে তোমাকে অনৈচ্ছিক পেশিটা এঁকে দেখাই, হ্যাঁ? অনৈচ্ছিক পেশিটা আমরা এবার আঁকবো। অনৈচ্ছিক পেশিটা আঁকার সময় আমরা জাস্ট মাকু আকৃতির একটা অংশ আঁকবো, হ্যাঁ? মাকু আকৃতির একটা অংশ। আচ্ছা, মাকু আকৃতিটা না অনেকে বুঝে না। আমরা মাছ আছে না, মাছকেই বলি হচ্ছে মাকু আকৃতির অংশ। সো দেখো একটা মাছের মতো একটা গঠন আঁকলাম, এটাই হচ্ছে মাকু আকৃতির অংশ। আচ্ছা, বাইরের এই অংশটার একটা নাম আছে, সেটা আমি বলবো। আগে একটু পুরো জিনিসটা কমপ্লিট করে ফেলাই, তারপরে হচ্ছে কোনটা কি কি বলে তার কিছু বুঝাই দিচ্ছি। তারপরে দেখো আমি হচ্ছে এবার ভিতরে মায়োফাইব্রিল যে অংশটা সেটা একটু দেখাই দিই। ওকে, সো মাঝখানে চিকন টানগুলো দিয়েও হিন্দি একটু বুঝে নিলাম যে আমার মায়োফাইব্রিল যে তন্তুটা, মানে যেই পেশির যে তন্তুটা অ্যাকচুয়ালি সংকোচন প্রসারণে হেল্প করে সেটা। তারপরে মাঝখানে আমি নিউক্লিয়াসটা জাস্ট এঁকে দিব। টা আমার অনিচ্ছুক পেশি ক্রেক্স। এইবার আমি হচ্ছে এখান থেকে হৃৎপেশিটা আঁকবো। গঠনটা দেখবা অলমোস্ট সেম, জাস্ট একটা পার্থক্য আছে। পার্থক্যটা তোমরা নিজেরাই দেখে বলে দিতে পারবা। সো ফার্স্ট আমি নলাকার একটা অংশ আঁকার চেষ্টা করি, কিন্তু এখানে একটা ব্রাঞ্চিং হবে। ঠিক আছে, ব্রাঞ্চিংটা যদি তুমি বুঝতে পারো তাইলে আর কিছু তোমার বোঝার থাকবে না। এই যে দেখো এখান থেকে একটা ব্রাঞ্চিং হয়েছে, তার মানে ঐচ্ছিক পেশি হৃৎপেশি গঠন সেম, বাট এখানে এরকম ব্রাঞ্চিং হবে, এখানে কোনো ব্রাঞ্চিং হবে না। তারপর আমি এই যে মায়োফাইব্রিল যে তন্তুগুলো ছিল সেগুলো এখান থেকে এঁকে দেখায় দিব, এবং এখানে আরেকটা স্পেশাল অংশ থাকবে, সেটাও তোমাকে একটু দেখায় দিতে হবে। ওকে, এই জায়গাতে একটা স্পেশাল একটা পার্ট থাকবে যেটা কি তোমাকে দেখায় দিতে হবে। সেটা হচ্ছে তোমার এখান থেকে কিছু মোটা করে একটা অংশ, হ্যাঁ, আমরা বলি ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক। আচ্ছা, এই ইন্টারক্যালেটেড ডিস্কটাই হচ্ছে কিন্তু তোমার হৃৎপেশির একটা মেইন বৈশিষ্ট্য। ডিস্ক কথাটার মানে হচ্ছে চাকতি। সো মাঝখানে মাঝখানে এরকম চাকতির মতো একটা গঠন আমরা পাবো হৃৎপেশিতে, যেটাকে আমরা বলবো ইন্টারক্যালেটেড ডিস্ক। এখন আমরা কি করবো, এখন আমরা নিউক্লিয়াসটা জাস্ট দিয়ে দিব, তাই আমার এই কাজটা। নিউক্লিয়াস দিয়ে দিলাম টা। তারপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমরা সব সময় করি, মাস্ট করতেই হয়, সেটা কি? সেটা হচ্ছে আমাদেরকে লেভেলিং করতে হয়। সো লেভেলিংটা সহজ, একটা শিখলে বাকিগুলো হয়ে যায়। পেশির চারদিকে যেই মানে ঝিল্লিটা দিয়ে ঘেরা থাকে, যে পর্দাটা দিয়ে ঘেরা থাকে, মানে সোজা কথা পেশির আবরণীটা, সেটাকে আমরা বলি সার্কোলেমা। একটু বাইরে চলে গেল, সমস্যা নাই। আচ্ছা, সার্কোলেমা, এটাও সার্কোলেমা, এটাও কিন্তু সার্কোলেমা, সেম। আচ্ছা, এটা কি? এটা নিউক্লিয়াস। আর এই যে যে তন্তুগুলা মূলত প্রোটিন তন্তুগুলা, যেগুলো মূলত হচ্ছে পেশির সংকোচন প্রসারণে হেল্প করে, সেটাকে আমরা বলি মায়োফাইব্রিল। সো এইগুলো হচ্ছে মায়োফাইব্রিল তন্তু। নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস বোঝাই যাচ্ছে। আচ্ছা, এইখানেও সবকিছু সেম। এটা হচ্ছে মায়োফাইব্রিল তন্তু, এটা নিউক্লিয়াস, সবকিছুই সেম। জাস্ট এইখানে একটা ইম্পর্টেন্ট পার্ট কোনটা বলো তো সবাই? এই যে এটা হচ্ছে আমার ইন্টারক্যালেটেড ডিস্ক, যেটা হচ্ছে হৃৎপেশির মূল বৈশিষ্ট্য। হ্যাঁ, আর এগুলো বাকি যা আছে সবকিছু সেম। এটা হচ্ছে সেই মায়োফাইব্রিল তন্তু, এটা হচ্ছে তোমার সেই সার্কোলেমা। আমরা লিখে দিতে পারি, বাট তোমরা যদি চাও নিজেরাও এটা বুঝে নিতে পারো। সার্কোলেমা, এটা সার্কোলেমা, ভিতরের এগুলো মায়োফাইব্রিল তন্তু, এটা হচ্ছে নিউক্লিয়াস। যেহেতু জায়গা কম আমি আর লিখলাম না, আশা করি তোমরা জিনিসটা বুঝে ফেলছো। এখান থেকে মায়োফাইব্রিল লিখতে গেলে জায়গা হবে না। সো যাই হোক, এই হচ্ছে মোটামুটি 3টা পেশির মধ্যে তুলনা। দেখো, এটা মাকু আকৃতি, দেখলেই বোঝা যায় যে এটার মধ্যে হচ্ছে তোমার শেপটাই ডিফারেন্ট। এটাও নলাকার, এটাও নলাকার, এটার মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, এটার মধ্যে নাই।
আর বাকি সবকিছু মোটামুটি সেম। এখানে একটা ব্রাঞ্চিং হয়, এখানে কোনো ব্রাঞ্চিং হয় না। এই হচ্ছে তোমার টোটাল ৩টা পেশির মধ্যে যে তুলনা, সেটা তুমি চিত্র দেখে বুঝতে পারবা। উদ্দীপকে যেরকম আসে ঠিক একইভাবে এটা তোমার পরীক্ষাতে অনেক সময় গঠনটাও লিখতে হয়। সো এটা শিখে ফেললে তোমার জন্য অনেকগুলা পরীক্ষার প্রশ্ন অ্যান্সার করা খুব ইজি হয়ে। উদ্ভিদের সরল টিস্যুগুলোর মধ্যে প্যারেনকাইমা কোলেনকাইমাটাই পরীক্ষাতে বেশি আসে, মানে এই দুটার গঠনই পরীক্ষাতে বেশি আঁকতে হয়। স্ক্লেরেনকাইমাটাও পরীক্ষাতে আসে বাট একটু কম। প্যারেনকাইমা কোলেনকাইমাটাই পরীক্ষাতে বেশি দেখা যায়, এর মধ্যে আবার প্যারেনকাইমাটাই পরীক্ষাতে বেশি আসে। সো চলো ঝটপট আমরা একটু প্যারেনকাইমাটা কিভাবে পরীক্ষার খাতায় আঁকতে হবে যদি গঠন আসে সেটা একটু দেখে ফেলি। সো প্যারেনকাইমার মূলত কোষগুলো হচ্ছে আমরা জানি একটু সমব্যাসীয় টাইপের হয় এবং এগুলো পাতলা প্রাচীর যুক্ত হয়। এবং এটার মোস্ট ইম্পর্টেন্ট যেই বিষয়টা, যখন তুমি পাশাপাশি দুইটা কোষ আঁকবা এদের আন্তঃকোষীয় একটা ফাঁকা জায়গা তোমাকে আঁকতে হবে। মানে আমি যখন আঁকতেছি খেয়াল করবা এইখানে একটা ফাঁকা জায়গা রেখে তারপর আঁকবো, পুরোটা ভরাট করে দিব। হ্যাঁ, সো এই ফাঁকা জায়গা বা আন্তঃকোষীয় ফাঁকা জায়গা তোমাকে এখান থেকে অবশ্যই দেখাইতে হবে। তা না হইলে তোমার এই জিনিসটার যে বেসিক যে একদম প্রপার্টিটা সেটা হচ্ছে এখানে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকতে হবে। সো এই যে দেখো আন্তঃকোষীয় ফাঁকা জায়গাগুলো আমি এখান থেকে এঁকে দিচ্ছি। এখানে আরো এরকম কোষ আছে, এটা বোঝানোর জন্য জাস্ট এভাবে এঁকে দাও। সো এইভাবে আমি আন্তঃকোষীয় ফাঁকা জায়গাগুলো সুন্দর করে দেখায় দিলাম। তারপরে আমি এখান থেকে মাঝখানে একটা নিউক্লিয়াস এঁকে দিচ্ছি সবগুলার। নিউক্লিয়াস এঁকে দিলাম। জাস্ট নিউক্লিয়াসটা বোঝানোর জন্য এভাবে এঁকে দিছি। দেখো মোটামুটি কিন্তু আমার প্যারেনকাইমা কোষ মানে কোষের যে বেসিক গঠন সেটা হয়ে গেছে। আমি এবার একটু সাইটোপ্লাজমটা বোঝানোর জন্য অ্যাজ অলওয়েজ যেটা করি একটু বিন্দু বিন্দু দিয়ে দিই, সেই বিন্দু বিন্দুটা এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পেন্সিল দিয়ে দিতে পারো এই জিনিসটা, তাতে করে তোমার জন্য ইজি হবে। জাস্ট অল্প কয়েকটা বিন্দু জাস্ট এখান থেকে বসায় দিব, যেটা বোঝা যায় যে এটা হচ্ছে সাইটোপ্লাজম। দেখো আমার কিন্তু প্যারেনকাইমা কোষটা মোটামুটি আঁকা শেষ। শেষ আমার প্যারেনকাইমা কোষটা আঁকা। এরপরে আমার কাজটা হচ্ছে অবশ্যই যেটা সবসময়, সেটা হচ্ছে অবশ্যই লেবেলিংটা কর, তাই না? তো লেবেলিংটা কিভাবে করবো আমরা খেয়াল করবো। প্রথম কথা হচ্ছে আমি এখান থেকে যে জিনিসটা মেইন আমার ফোকাস সেটা হচ্ছে এই যে আন্তঃকোষীয় ফাঁকা যে জায়গাটা, সে আন্তঃকোষীয় ফাঁকা জায়গাটার কথা আমি বলবো। এটা হচ্ছে প্রথম জিনিসটা, ঠিক আছে? তারপরে হচ্ছে আমার এখান থেকে আমি দেখাবো যে এই যে মাঝখানের অংশটা সেটা হচ্ছে আমার নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তারপর আমি যে জিনিসটা দেখাবো এই যে মাঝখানের বিন্দু বিন্দুগুলো, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি বেসিক স্ট্রাকচার, যেটা দিয়ে আমি প্যারেনকাইমা খুব সহজে বুঝাই দিতে পারলাম। এবং চারদিকের যে ফাঁকা জায়গা, মানে এই যে মাঝখানে ফাঁকা জায়গার সাথে এই যে জিনিসটি, এটা অবশ্যই কোষ প্রাচীর, এটা তো বোঝাই যায়। কারণ কোষ প্রাচীরটাই হচ্ছে উদ্ভিদ কোষের একটা প্রধান বৈশিষ্ট্য। সেই হচ্ছে মোটামুটি প্যারেনকাইমা চিত্র। মাত্র হয়তোবা তুমি সর্বোচ্চ ২ মিনিটের মধ্যে জিনিসটা এঁকে ফেলতে পারলাম। তারপরে যে জিনিসটা পরীক্ষাতে আবার সবচেয়ে বেশি আসছে বললাম, সেটা হচ্ছে আমার প্যারেনকাইমার পরে কোলেনকাইমা। সেই কোলেনকাইমাটা এবার চলো আমরা একটু ঝটপট দেখে ফেলি। কোলেনকাইমাটা মোটামুটি দেখতে একই রকম, খালি এই আন্তঃকোষীয় ফাঁকা জায়গাগুলো থাকবে না। সো কোলেনকাইমার জন্য কিভাবে আঁকবো একটু খেয়াল করো। এবং এটার কোনাগুলা একটু পেকটিন জমে অনেক বেশি পুরু হয়ে যায়। সো আমি এগুলো একটু কোনাকৃতির করে আনবো। দেখো একটু ষড়ভুজের মতো ফার্স্ট একটু এঁকে নিলাম। এবং পাশের যে কোষটা আঁকবো মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখবো না, ঠিক আছে? মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখবো না এবং একটু কোণাকৃতির হবে সবগুলা। দেখো সবগুলো একটু কোণাকুণি হচ্ছে, একটু ষড়ভুজ আকৃতির হবে, কোনো সমস্যা নাই। বা সবসময় যে ষড়ভুজ হইতে হবে এটা নেসেসারি না, বাট কোণাগুলা যাতে একটু স্পষ্ট হয়। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই জায়গাটায় মেইন যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোনোভাবেই যাতে এখান থেকে ফাঁকা জায়গা, কোষের মাঝখানে ফাঁকা জায়গাটা যাতে না থাকে। হ্যাঁ, সবগুলোর মাঝখানে আমি আগের মতো সেই নিউক্লিয়াসটা দিয়ে দিব।
দিয়ে দিলাম নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে সাইটোপ্লাজমটা বিন্দু বিন্দু দিয়ে বোঝাই দিব। এই ছোট মার্কারটা দিয়ে সবসময় সাইটোপ্লাজম দিই, কারণ এটা দিয়ে হচ্ছে সাইটোপ্লাজমটা দেয়াটা ইজি, মানে হচ্ছে বিন্দু বিন্দুগুলো দেয়াটা ইজি হয়। যেহেতু একটু ছোট, এটা মোটামুটি সহজে এদিক সেদিক মানে নাড়াচাড়া, ছোট মার্কার যেহেতু, বা ছোট পেন্সিল দিয়েও কিন্তু শেড দিতে বা ছোট ছোট বিন্দু দিতে ইজি হয়। সো এই জিনিসটা তোমরা ট্রাই করে দেখতে পারো পরীক্ষায় যখন তোমরা আঁকবা, বোঝানোর জন্য যেখানে সাইটোপ্লাজম আছে। ঠিক আছে, এখন হয়ে গেল মোটামুটি। জাস্ট আগেরটার সাথে এটার পার্থক্যটা যে জায়গায় গিয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে আগেরটায় আন্তঃকোষীয় ফাঁকা জায়গা ছিল, এটাতে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকবে না। সো ঠিক আগের মতো কোষ প্রাচীর, তারপর হচ্ছে এটা সাইটোপ্লাজম, আর এই হচ্ছে আমার নিউক্লিয়াস। পার্থক্যটা কোথায়? আগেরটার সাথে এখানের আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকতেছে না, কোনাগুলো একটু অধিক পুরু বা কোনাকৃতির বেশি বোঝা যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি আমার কোলেন ক্যামেরার একটা চিত্র, আর এটা হচ্ছে আমার প্যান ক্যামেরার একটা চিত্র। পরীক্ষাতে একটু কম আসে হয়তো বা, কিন্তু আসে এই দুইটা পরীক্ষাতে। সো এই দুইটা যদি তুমি শিখে ফেলো, প্যান ক্যামেরা এবং কোলেন ক্যামেরা, জাস্ট দেখো, আমার মনে হয় এই দুইটা আঁকতে প্রত্যেকটা ক্ষেত্রে 2 থেকে 3 মিনিটের বেশি লাগার কোনো কারণ নাই। তো বাসায় একটু প্র্যাকটিস করলে তুমি পারবা, খুবই সহজ। দেখা হবে তোমার সাথে নেক্সট আরেকটা চিত্র নিয়ে, এবং প্যারেন্ট ক্যামেরা কোলেন ক্যামেরাটা ভালো করে প্র্যাকটিস করে ফেলবা, যাতে পরীক্ষা আসলে কোনোভাবে মিস না হয়। স্ক্লেরেন ক্যামেরাটা উদ্দীপকে আসে, তো সেটা চিত্রটা দেখে নিলেই হবে, ওইটা এত ইম্পর্টেন্ট টাকার জন্য। পরীক্ষায় কোষ প্রাচীরের আণুবীক্ষণিক চিত্রটা, সিম্পোজম, এই দুইটাও মোটামুটি আসে, তবে আগেরগুলোর তুলনায় একটু কম আসে। কোষ প্রাচীরের চিত্রটা কখন উদ্দীপক দেয়, কখন এটা আঁকতেও হয়। সো আমরা এই দুইটা চিত্র আঁকা শিখবো। যদি ওই চিত্রগুলো একটু কম আসে পরীক্ষাতে, তবুও কিন্তু আসতে দেখা গেছে। আমি যে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি সেগুলোতে অনেকগুলোতে এই দুইটা প্রশ্ন আমি পাইছি। তো চলো ঝটপট আমরা একটু কোষ প্রাচীরের আণুবীক্ষণিক চিত্র যেটা, সেটার প্রস্থচ্ছেদটা মূলত আমরা শিখবো, সেন্ট্রোজোমের গঠনটাও এখান থেকে আমরা শিখবো। সো কোষ প্রাচীরের গঠনটা শেখার জন্য প্রথমে আমরা একটু পঞ্চভুজ তো জানি, তাই না, যে 5 কোণাকৃতির যে অংশটা, এইরকম একটা অংশ আগে একটু এঁকে ফেলি। সো এখান থেকে আমি আগে একটা পঞ্চভুজের মতো একটা গঠন এঁকে ফেলতেছি। ওকে, তো পঞ্চভুজের মতো একটা গঠন এঁকে ফেললাম। কোষ প্রাচীরটা মূলত উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, এবং এখানে আসলে কোষ প্রাচীরের কয়েকটা স্তর থাকে। প্রথমে যেটা বলি আমরা সেটাকে বলি প্রাথমিক যে প্রাচীরটা, হ্যাঁ, এক স্তর বিশিষ্ট একটা প্রাচীর। তারপরে সেখান থেকে শুরু হয় আমাদের গৌণ প্রাচীরের অংশটা, যেহেতু আমরা প্রস্থচ্ছেদ রাখতেছি। সো গৌণ প্রাচীরটা হচ্ছে অ্যাকচুয়ালি একটু 3 স্তর বিশিষ্ট একটা অংশ, যেটা মূলত মধ্য পর্দার উপরে বিভিন্ন রকমের রাসায়নিক বস্তু বা দ্রব্যাদি জমা হয়ে তৈরি হয়। সো এই হচ্ছে আমার গৌণ প্রাচীরের সবচেয়ে বহিস্থ স্তর যেটা, সেইটা। মাঝখানের স্তরটা আমরা একটু অন্য কালার দিয়ে দেখাবো, তার আগে আমরা একটু অভ্যন্তরীণ যে স্তরটা সেটা একটু দেখায় ফেলি। এটা হচ্ছে অভ্যন্তরীণ স্তরটা। সো এবার আমি একটু বুঝাই দিই, হয়তো অনেকেরই বুঝতে একটু প্রবলেম হচ্ছে যে ভাই কোনটা কি সেটা তো বুঝতে পারতেছি না। তো প্রথম কথা হচ্ছে আমি একদম ভিতরের যে অংশটা আঁকলাম সেটা একটু ফিল আপ করে দিই। এটা হচ্ছে মূলত আমাদের গৌণ প্রাচীরের একদম অন্তঃস্তরটা। আর মধ্যস্তরটা আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, এক্ষেত্রে একটু বিন্দু বিন্দু দিয়ে দেখাই যাতে জিনিসটা বুঝতে সুবিধা হয়। এটা আসলে একটু শেড দিয়ে যদি পেন্সিলে দেখাইতে পারো তাহলে জিনিসটা একটু ভালো হবে। যদি ওটা মাত্রিকা দেখাইতেছি না, কিন্তু একটু মাথায় রাখতে হবে মার্কার দিয়ে যেহেতু জিনিসটাকে শেড দেওয়া যাচ্ছে না, তার কারণে এটা আমার জন্য একটু প্রবলেমেটিক। তারপর আমি একটু পেন্সিল দিয়ে শেড দিয়ে দেখাই দিব জিনিসটা। এটা হচ্ছে মধ্যস্তরটা, এবং এরকম আরো অনেকগুলো অংশ। আমি যেটা বলছিলাম যে ভাই একটু শেড দিয়ে দেখাই তোমাকে, তাহলে তুমি জিনিসটা হয়তো একটু ভালো বুঝবা যে কিভাবে ভাইয়া শেড দিতে হয়। ধরো একটা পেন্সিল নিয়ে জাস্ট আমি মাঝখান দিয়ে এরকম করে জিনিসটাকে যদি শেড দিয়ে দিতে পারি, তাইলে আমি মধ্যস্তরটা একটু ভালো করে বুঝাইতে পারবো। ওকে, সো এটাকে খুব বেশি আর্টিস্টিক ভ্যালু দেওয়া দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য জিনিসটাকে আমি একটু শেড দিয়ে দিলাম। অল গুড। তারপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে আমার এইরকম আরো অনেকগুলো অংশ চারোদিকে থাকবে। সো আমি এরকম পঞ্চভুজের জাস্ট একটা পার্ট পার্ট করে এখানে দেখায় দিব। এইখান থেকে আবার আরেকটা অংশ শুরু হবে, এইখান থেকে আবার আরেকটা অংশ শুরু হবে,
এইখান থেকে আরেকটা অংশ এইখান থেকে এইভাবে, এবং এইগুলোর মধ্যে আবার আমি এইভাবে করে দেখাই। মার্কার দিয়ে আঁকলে তো জিনিসগুলো মোছা যায় না, যার কারণে একটু ভুল হইলে দেখা যায় যে জিনিসটা দেখতে খুব বাজে হয়ে যায়। সো পেন্সিল দিয়ে আঁকার সুবিধাটা হচ্ছে যে এটাকে আবার মুছে ঠিক করা যায়। যাই হোক, সো মোটামুটি আমরা কোষ প্রাচীরের যে প্রস্থচ্ছেদের চিত্রটা সেটা মোটামুটি এঁকে ফেলছি। এবার আমরা এটাকে জাস্ট একটু তোমার লেভেলিং করে ফেলবো। প্রথম কথা হচ্ছে এই যে মাঝের যে অংশগুলো দেখতেছো এটা হচ্ছে মূলত মধ্য পর্দা, বা দুইটা এরকম অংশের মধ্যে মাঝখানের যে অংশটা সেটাকে আমরা বলি মধ্য পর্দা। আর এই যে এক স্তর বিশিষ্ট যে অংশটা সেটা হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর। আচ্ছা, এইবার আমরা চলে আসব এই ভিতরের অংশটা থেকে গৌণ প্রাচীর। এবং গৌণ প্রাচীরের অ্যাকচুয়ালি আমরা জানি তিনটা স্তর। সো আমরা একটা একটা করে দেখাই। প্রথমে হচ্ছে এটা হচ্ছে বহিস্থ স্তর, বহিস্থ স্তর। আচ্ছা, এটা হচ্ছে মধ্যস্তর, এবং এই অংশটা হচ্ছে আমার অন্তঃস্তর। এবং এই তিনটা মিলে আসলে আমি কি বলতেছি, এই তিনটা মিলে আমি আসলে বলতেছি হচ্ছে এটা আমার গৌণ প্রাচীর। এই হচ্ছে আমাদের একদম কোষ প্রাচীরের সহজ একটা চিত্র, যেটা মাঝে মধ্যে তোমাকে পরীক্ষাতে আঁকতে হইতে পারে। হ্যাঁ, তারপরে আমরা আরেকটা সহজ চিত্র, সেটা একটু সেন্ট্রোজোমের চিত্রটা এঁকে ফেলি। সো দেখো, সেন্ট্রোজোমের চিত্রটা আঁকার জন্য প্রথমেই তুমি একটু আগের মতো যেরকম দেখাইছি সেরকম হচ্ছে একটা গোল অংশ দিয়ে নিবা। সো আমি এখান থেকে একটু গোল অংশটা আগে মার্কার দিয়ে এঁকে ফেলে, আমি যেহেতু মার্কার দিয়ে আঁকবো আমি আগে পেন্সিল দিয়ে জিনিসটাকে কম্পাস দিয়ে এঁকে নিছি, যাতে আমার জন্য আঁকাটা ইজি হয়। তোমরা যখন কম্পাস দিয়ে আঁকবো তোমাদের জন্য জিনিসটা আরো সহজ হয়ে যাবে। ওকে, সো এই গোল অংশটা আমি এঁকে ফেললাম। সেন্ট্রোজোমে প্রথমে বাইরের দিকে এরকম একটা গোল অংশ থাকে, তারপরে ভিতরে দণ্ডাকৃতির দুটো অংশ থাকে। মূলত সেন্ট্রোজোমটা পাওয়া যায় হচ্ছে প্রাণী কোষে, সেন্ট্রোজোমটা হচ্ছে কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না, এবং এটা মূলত হচ্ছে কোষ বিভাজনের সময় হেল্প করে। অ্যাস্টারের আমরা যে অ্যাস্টারের কথাটা বলছি সেটা মূলত এটার সাথে সম্পর্কিত। এটার ভিতরে দুইটা দণ্ডাকৃতির অংশ থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রিওল। সো আমরা এখানে এরকম দুইটা দণ্ডাকৃতির অংশ এঁকে ফেলব। ওকে, সো এই দুইটা দণ্ডাকৃতির অংশ আঁকার পরে আমরা এখানে মাতৃকাটা এঁকে ফেলবো, তাইলে আমাদের মোটামুটি চিত্রটা কমপ্লিট। সো মাতৃকাটা আমরা অলওয়েজ আমরা দেখাই হচ্ছে বিন্দু বিন্দু দিয়ে। সো এটা হচ্ছে এরকম বিন্দু বিন্দু দিয়ে দেখাইলাম। তার মানে সেন্ট্রোজোমের আসলে খুবই দুইটা সহজ পার্ট, দণ্ডাকৃতির অংশ এবং মাতৃকা। সো আমরা যদি এবার এটাকে একটু লেভেলিং করে ফেলি, এখানকার এটা হচ্ছে মাতৃকা, যেটাকে বলা হয়ে থাকে সেন্ট্রোস্ফিয়ার। কি বলা হয়? সেন্ট্রোস্ফিয়ার। সো এটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এবং দণ্ডাকৃতির দুইটা অংশ, এই দুইটাকে বলা হয় সেন্ট্রিওল। এই হলো আমার সেন্ট্রোজোমের গঠন। সো পরীক্ষার নিচে সুন্দর করে চিত্র, একটি সেন্ট্রোজোমের গঠন, আর এখানে চিত্র কোষ প্রাচীরের। এটা হচ্ছে মূলত কি, এটা হচ্ছে মূলত প্রস্থচ্ছেদ। কিন্তু হ্যাঁ, আমরা যাতে এটা ভুলে না যাই, লম্বচ্ছেদের চিত্রও কিন্তু হইতে পারে। এটা হচ্ছে মূলত প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদের চিত্রটাই বেশি পরীক্ষাতে আসে। তাহলে এই হলো আমাদের কোষ প্রাচীর, আর এই হলো আমাদের সেন্ট্রোজোমের চিত্রটা। খুবই সহজ দুইটা চিত্র, পরীক্ষাতে মাঝে মাঝে আসে, প্র্যাকটিস করলেই পারবা, একদম ইজি।